আসসালামু আলাইকুম, আমি শুভ আইসিটি ক্যানভাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রাম নিয়ে। তো সি প্রোগ্রাম হচ্ছে একটা ভাষা, এটা ব্যবহার করে মূলত সফটওয়্যার তৈরি করা হয়ে থাকে। তো সি প্রোগ্রামটা সরাসরি আগেই করা হয় না। প্রথমত এটার কয়েকটা ধাপ আছে। প্রথমে অ্যালগরিদম তৈরি করতে হয়, তারপরে ফ্লোচার্ট, এবং ফ্লোচার্টকে কেন্দ্র করে আমরা সি প্রোগ্রাম তৈরি করব। তো সি প্রোগ্রামটা তৈরি করতে হলে এর মূল স্ট্রাকচার কাঠামোটা আগে বোঝা দরকার। তাহলে আসেন দেখা যাক সি প্রোগ্রামটা কিভাবে শুরু করতে হয়। আমরা চতুর্থ অধ্যায়ে যারা করেছিলাম তারা জানি যে এইচটিএমএল এর হেড, টাইটেল, বডি দিয়ে শুরু করতে হয়। তারপরে আমরা বডিতে আমাদের প্রোগ্রামের বাকি অংশগুলো লেখা হয়, যেগুলো ওয়েব ব্রাউজারে প্রদর্শন করা হয়। তো সি প্রোগ্রামিং এও শুরুটা যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের প্রথমে লিখতে হবে অ্যাশ ইনক্লুড stdio.h। এখানে একটা মেইন ফাংশন থাকবে, সেকেন্ড ব্র্যাকেটটাও তো আচ্ছা, মেইন ফাংশন থাকবে, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে এই এতটুকু তিনটা লাইন দ্বারা বোঝাবে সি প্রোগ্রাম শুরু করলাম, আর এই থার্ড ব্র্যাকেট দ্বারা, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এখানে আমাদের প্রোগ্রাম শেষ বোঝাবে। তো এইটার স্পেসিফিক মিনিং আছে। আসলে এখানে আমরা কি লিখলাম, এটার ফলে কি হবে। আমাদের এখানে যে বিষয়টা আছে, প্রথমে হ্যাশকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। প্রি প্রসেসর ডিরেক্টিভ বলতে এটা পূর্বে প্রক্রিয়াকরণ করে রাখা হয়। কি প্রক্রিয়াকরণ করে রাখা হয় বলা হচ্ছে হ্যাশ, তার মানে পূর্বে প্রসেস করে রাখবে। ইনক্লুড যেটা অন্তর্ভুক্ত আছে stdio.h, এটা একটা হেডার ফাইল, তার মানে এই হেডার ফাইলের মধ্যে যা কিছু আছে সেটাকে পূর্বেই প্রক্রিয়াকরণ করে রেডি করে ফেলবে কে, হ্যাশ। আর এর মধ্যে কি আছে দেখেন, আমরা একটা প্রোগ্রাম যখন তৈরি করব তখন কিন্তু অনেকগুলা ফাংশন ব্যবহার করা লাগবে। তো কিছু কিছু ফাংশন তৈরি করে যেটা এর মধ্যে রাখা আছে, তাহলে ওই ফাংশনগুলো যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই এটা লাগবে, এটা ছাড়া ওই ফাংশনগুলো ব্যবহার করতে পারবো না। তো এইবার আমরা হ্যাশ হচ্ছে তাহলে প্রি প্রসেসর ডিরেক্টিভ, এই হেডার ফাইলের মধ্যে যেগুলো রাখা আছে সেগুলোকে পুরো প্রসেস করে ফেলবে। আর এখানে stdio, এখানে তিনটি শব্দ আছে। std দ্বারা বোঝাই হচ্ছে স্ট্যান্ডার্ড, standa, স্ট্যান্ডার্ড। i তে ইনপুট, ও তে আউটপুট, আর ডট এইচ তে হেডার ফাইলের extension। তাহলে এখানে যেটা আছে এই হেডার ফাইলটার নাম আছে stdio.h। std মানে স্ট্যান্ডার্ড, আর i তে ইনপুট আউটপুট সিস্টেম, আর .h তে হচ্ছে এটা একটা হেডার ফাইল। তো এক একটা হেডার ফাইলের অন্তর্ভুক্ত কয়েকটা ফাংশন আছে, যেমন এর অন্তর্ভুক্ত আছে print, printf, এই ফাংশন আছে scanf আছে, আরো আছে। তো এই যে এই দুইটা ফাংশন আমরা ব্যবহার করব ভবিষ্যতে, তাহলে এই দুইটা ফাংশন যদি আমরা ব্যবহার করতে হয় তাহলে এরা যার অন্তর্ভুক্ত, যার আওতায় আছে তাকে দিতে হবে। আর এই হেডার ফাইলটা ব্যবহার না করলে আমরা এটা ব্যবহার করতে পারবো না। আর এই হেডার ফাইলের মধ্যে যারা আছে তাদেরকে পূর্বে প্রসেস করে রাখে হ্যাশ। আর এই মেন ফাংশন হচ্ছে একটা মেন ফাংশন, সি প্রোগ্রামিং থাকতেই হবে অবশ্যই। মেন ফাংশন ছাড়া সি প্রোগ্রাম লেখা যাবে না, কারণ সি প্রোগ্রামিং এ যত কোড লেখা হবে সবই এই মেন ফাংশনের মধ্যে। যেমন একটা খেলাতে যতজন প্লেয়ার থাকুক তার মধ্যে একজন ক্যাপ্টেন থাকে, ক্যাপ্টেন না থাকলে টিম বাদ, খেলা হবে না। তেমন মেন ফাংশন না থাকলে আমরা কোনো প্রোগ্রামই লিখতে পারবো না। তাহলে একটা বেসিক যদি সফটওয়্যার তৈরি করি, সেক্ষেত্রে আমি এটা মুছে দিচ্ছি, তাদের প্রয়োজন এটা লেখা, তাহলে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারে অথবা পজ করে লিখে নিতে পারেন। তো আমরা এখন একটা সফটওয়্যার তৈরি প্রোগ্রাম লিখবো, যেখানে 3+2 মানে 3 ও 4 ও 5 সংখ্যা দুটি যোগের সি। তাহলে আমরা 4 ও 5 এই দুইটা সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম তৈরি করব, একেবারে বেসিক। তো প্রথমত এখানে যখন আমরা শুরু করার পরে যে লাইনটা লিখবো সেটাকে বলে ডিক্লারেশন পার্ট।
এটাকে ইন্টিজার লিখলাম। ইন্টিজার লেখার কারণ হচ্ছে আমরা ভবিষ্যতে যে সংখ্যাগুলো নিয়ে আমাদের সফটওয়্যারটা কাজ করবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবে। তো পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার, আর ইন্টিজারের শর্ট ফর্মটা হবে ইন্ট। তাহলে ইন্টিজার দেওয়ার পরে আমরা লিখে নিচ্ছি a সমান 4, b সমান 5 আর ACM সাম একটা চলক। এখানে আমরা তিনটা চলক নিলাম। এ চলকের মধ্যে আমরা 4 নিচ্ছি, তার মানে এ যদি ভবিষ্যতে ব্যবহার করে সেখানে 4 ব্যবহার হবে, এবং বি এর মধ্যে 5 কে রেখে দিচ্ছি, আর সামটা ফাঁকা। আমরা যখন কোনো চলক নিয়ে থাকি তখন কম্পিউটারে মেমোরি স্পেসে একটা স্পেস তৈরি হয় মেমোরিতে, যেখানে আমরা কোনো সংখ্যাকে স্টোর করে রাখতে পারবো। তাহলে এখানে 4, এর মান হচ্ছে 4 আর বি এর মান হচ্ছে 5, আর এই সাম হচ্ছে একটা চলক ফাঁকা জায়গা যেটা আমরা যোগ করে এখানে রাখবো। তো এখন আমরা যদি বলি এসিএম সাম সমান সমান, তার মানে এখানে তো কোনো মান দেয়া নাই, এখানকার মান এখানে নির্ধারণ করছি। তাহলে সাম সমান সমান কি হবে? আমরা যদি বলি a প্লাস বি, তার মানে a মানে তো 4 আর b মানে 5, তাহলে a প্লাস b মানে তো 4 আর 5 যোগ করো একই ব্যাপার। তাহলে a আর b 4 আর 5 যোগ করে কার মধ্যে থাকছে? সামের মধ্যে। এইবার যদি বলি PRINT প্রিন্টএফ এর কাজ হচ্ছে কোনো কিছু স্ক্রিনে দেখানো। যেমন আমরা অনেক সময় মোবাইলে যখন লক করি তখন যখন অন করি লক স্ক্রিন, তখন আমাদের মেসেজ দেয় যে প্লিজ এন্টার ইওর পাসওয়ার্ড। এই যে মোবাইল থেকে একটা মেসেজ শো করছে, ডিসপ্লে করছে, এই ডিসপ্লে করার জন্য প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করা হয়। আর এই প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করতে পারবো না যদি আমরা এটা না লিখি। তাহলে এবার প্রিন্টএফ এর মধ্যে যদি বলি ইওর RESULT রেজাল্ট ইজ, আচ্ছা এখানে ইওর রেজাল্ট ইজ কত হওয়া দরকার ছিল? উত্তর 4 আর 5 যোগ করলে 9, তাহলে এখানে 9 লেখানো উচিত ছিল, কিন্তু এখানে আমরা 9 লিখবো না, এখানে লিখবো %d। %d এর কাজ হচ্ছে একটা পূর্ণ সংখ্যাকে প্রদর্শন করা। এখন এখানে কত সংখ্যা দেখানো উচিত? উত্তর হিসেবে যদি আমরা এখানে লিখি, এটা ধরেন আউটপুট, মানে আমাদের প্রোগ্রাম হচ্ছে এটা, এই প্রোগ্রামিং এর ফলাফলটা এখানে দেখাবে। তো এখানে প্রিন্টএফ এর মধ্যে যা লিখবো আমাদের ফলাফল তাই লিখবে। তাহলে এখানে ইওর রেজাল্ট ইজ লেখা দেখাবে, ইওর RESULT রেজাল্ট ইজ, এখানে 9 হওয়া দরকার ছিল। তাহলে আমরা %d মানে একটা সংখ্যা দেখাবে, কার সংখ্যা দেখাবে? এই 9টা কার মধ্যে আছে? 4 আর 5 যোগ করে তো সামের মধ্যে আছে, তাহলে আমরা বলে দেব সাম সেমিকলন না দিলে কিন্তু ভুল হবে। তাহলে এইখানে আমরা যদি সাম না দিয়ে যদি a লিখি, যদি আমরা এখানে সামের পরিবর্তে যদি a লিখি, তাহলে এর মান যে 4, এখানে উত্তর চলে আসবে কিন্তু 4। তো আমরা তার উত্তর 4 নির্ণয় করব না, আমরা নির্ণয় করব যোগফলটা। তাহলে যোগফলটা a আর b যোগ করে সামের ভিতরে রাখছি, সুতরাং আমরা এখানে সাম লিখব। আর তাহলে এখানে আমাদের কম্পিউটার থেকে ফলাফল আসবে অটো 9। আর এই যে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে তো আমরা ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমার প্রোগ্রাম শেষ করে দেব। এটা হচ্ছে একটা বেসিক সি প্রোগ্রাম। হ্যাঁ, তো এখানে তো আমাদের 4 আর 5 একটা মানকে আমরা ফিক্সড করে দিয়েছি, দুইটা সংখ্যা ফিক্সড করে দিয়েছি। আগামী ভিডিওতে দেখব যদি কোনো সংখ্যার মান দেওয়া না থাকে, যদি বলে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা যোগ করার সি প্রোগ্রাম তৈরি করো, তখন সেটা আমরা কিভাবে করব আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখব। আচ্ছা, এখানে আমরা শুধু সি প্রোগ্রাম দেখলাম, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আলোচনা করা হয়নি। তো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সি প্রোগ্রাম তৈরি করার পূর্ব শর্ত। আমরা যখন প্লেলিস্ট আকারে আলোচনা করব তখন এটা অবশ্যই পর্যায়ক্রমিকভাবে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। আর আগামী ক্লাসে অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনার সুযোগ থাকলে করব ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে।